আজ তাক বাংলায় স্বাগত। কলিতা মাঝি, আপনি আবাসন মন্ত্রী প্রতিমন্ত্রিত্ব পদ পেয়েছেন। তো প্রথমে আমরা জানবো যে ২০০০ একেবারে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী খোদ আপনার নাম নির্বাচনের তালিকায় নাম তুলেছেন বা ওনার মুখ থেকে আপনার নাম বেরিয়েছে। তো এই যে একেবারে আপনি কিভাবে যে লড়াইটা, এই লড়াইটা একটু বলবেন আমাদের। দেখুন, কীরকম লড়াই জানতে চাইছেন আপনারা বলুন আমাকে। রাজনৈতিক লড়াই এবং আপনার জীবন জীবিকার যে লড়াই। দেখুন, আমি একটা সাধারণ ঘরের বউ এবং মেয়ে ছিলাম যখন, তখন মেয়ের মতন ছিলাম। রাজনৈতিক লড়াইয়ে তখন ময়দানে ছিলাম না, কিন্তু বউ হিসেবে এসে সংসার এবং রাজনৈতিক দুটোই করেছি। তোমার ২০০৬-এ বিয়ে হয়েছে। ২০০৬ থেকে মানে ঘরের বউ ছিলাম, যেটা আমাদের কাম্য হয় বউদের, সেরকম সংসারে যেমন কাজকর্ম করতাম। ২০১৪ থেকে বুথের কার্যকর্তা হলো। আপনার আপনার পরিবারে কজন রয়েছে? আমার পরিবারে প্রচুর লোক। এখন বিয়ে দিয়েছি ননদের, 5টা ননদ আর আমার বড়া 3 ভাই, শ্বশুর শাশুড়ি। আপনার স্বামী কি করেন? কল মিস্ত্রি। এখনো কি ওই কাজেই যুক্ত রয়েছে? হ্যাঁ, এখনও কাজ করে। আপনি একেবারে পরিচারিকা থেকে একবারে মন্ত্রী, সে বিধানসভায় গেছেন প্রথমবার জয়যুক্ত হয়ে। তো মহিলাদের কাছে আপনি এই যে লড়াই, এটা কিভাবে তুলে ধরবেন? দেখুন, বিধানসভার যাওয়াটা আমার স্বপ্নের মধ্যে ছিল না, চিন্তা ভাবনাতেও ছিল না। যাই হোক, একটা ভগবানের দান যেমন বলেন, সেরকমই বলতে পারেন যে লটারির মতো লেগে গেছে। তা আমি জানি না আমি মানুষের কাছে কতটা প্রিয়। তারা আমাকে ভরসা করে বিশ্বাস করে এই বিধানসভা পাঠাইছে। তাদের জয়, আমার জয় নয়, সাধারণ মানুষের জয়, বিধানসভার মানুষের জয় এবং আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার জয়। আমাকে যে এই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য তারাও তো সহযোগিতা করেছে এবং তারা সেই জায়গায় প্রচুর হেল্প করেছে। সবাই সহযোগিতার কারণে আজকে এই জায়গায় আমি বিধানসভায়। আমরা দেখেছি বারবার বিভিন্ন রাজনৈতিক দলের যদি নাম উঠে আসে, যদি জাতীয় কংগ্রেস হয় তাদেরকে পরিবারতন্ত্র বলা হয়, বা একটা সময় যাবত শ্রমিক শ্রেণী বাম সংগঠন বারবার বলতো যে শ্রমিকের দল। তো তারা কখনো কি এই শ্রমিক একবারে পিছিয়ে পড়া মানুষদেরকে সামনে এনেছিল, দেখেছেন? দেখুন, আমি তো রাজনীতিতে সেরকম যুক্ত ছিলাম না, আমি অতটা রাজনীতিটা আমি বলতে পারবো না, কিন্তু আমার ভারতীয় জনতা পার্টির উপরে ভরসা বিশ্বাস সকল মানুষের আছে, আমার যেমন আছে সকল মানুষের আছে। এবং সবচাইতে বেশি ভরসা বিশ্বাস করা দরকার, আমি সাধারণ মানুষকে বলবো, মোদিজি এবং আমার মুখ্যমন্ত্রী। আবাস যোজনা প্রচুর দুর্নীতি করেছে তৃণমূলের আমলে। তো আপনি সেগুলোকে কিভাবে প্রতিকার করবেন? দেখুন, আবাস যোজনা নিয়ে কি হয়েছে না হয়েছে সেটা আমার উপনেতৃত্ব আছেন, আমার মাথার উপরে যারা আছেন তারা চিন্তাভাবনা করবেন। আমাকে যে দপ্তরে দেওয়া হয়েছে সরকারিভাবে এবং আমি আমার মুখ্যমন্ত্রীর আন্ডারে যে কাজ করছি, আমি চাইবো না কোনো দিনই যে সেই জায়গায় দুর্নীতি হোক। আমি চাইবো যে সাধারণ মানুষের মাথার ছাদ নেই, তাদের যেন মাথার ছাদটা হয়। পিছিয়ে পড়া মানুষ কেন্দ্র সরকারের যে প্রকল্প ছিল সবটা থেকেই যেন পায়, তারা যেন না বঞ্চিত হয়। আর আমার দায়িত্ব হচ্ছে ওইখানে কোনো দুর্নীতি হতে দেবো না, কাউকে কোনো অন্যায় অত্যাচার করতে দেবো না। আপনি যে এলাকায় রয়েছেন, বোলপুর সাংগঠনিক জেলা, এখানে একটি 5 নম্বর ওয়ার্ড বলে আপনার পিছনেই রয়েছে, সেখানে প্রচুর আবাসের বাড়ি রয়েছে যারা প্রত্যেক দিন মানে বিভিন্নভাবে ভোগান্তির শিকার হয়েছে। কারো বাড়িতে তিরপল খাটিয়ে রয়েছে, কেউ আবার একেবারে জরাজীর্ণ বাড়ি, তাদের এখনও পর্যন্ত বাড়ি হয়নি। আপনি এই যে এরকম তো রাজ্য জুড়ে আছে, বীরভূম জেলা জুড়ে আছে, আপনার এলাকাতেও আছে, আপনি শুনেও থাকবেন। তো এইগুলোকে কীভাবে প্রতিকার করবেন যে যারা তৃণমূলের আমলে কাটমানি 25,000 টাকা করে নেওয়া হয়েছে, মানুষ ফেরতও চাইছে, এইগুলোকে কীভাবে প্রতিকার করবেন? দেখুন, আমি প্রথমেই একটা কথা বললাম যে আমার উপনেতৃত্ব যারা আছে, আমার দলের সিদ্ধান্তই সিদ্ধান্ত, আমার ব্যক্তিগত পার্সোনাল কিছু নেই। আমাকে আমার দল এবং আমাকে যে দপ্তরে দিয়েছে আমার সরকারি, সেই লক্ষ্যে যেভাবে আমাকে কাজ করাবেন আমি সেইভাবে করব। আর এই বিষয়টা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওনারা ভাবনা চিন্তা করবেন, ওরা দেখবেন। মানে এই যে প্রসঙ্গটা, এই প্রসঙ্গটা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মুখ্যমন্ত্রীর দরবারে কি আপনি বলবেন? একদম আমি তুলে ধরবো, বিষয়টা তুলে ধরবো, কিন্তু ওনারা বিবেচনা করবেন। কারণ দেখুন, আমি তো এই তো এলাম 19 থেকে আমি একদম ফিল্ডে নেমে কাজ করেছি, 2014-তে তো বুথে ছিলাম। তাহলে কিভাবে কি হয়েছে অতটা আমি ইয়ে নই যে মানুষের কাছে যে আমি এটা করব। আপনি এর আগেও আজ তাক বাংলা স্টুডিওতে গেছিলেন, আপনার ইন্টারভিউ নেওয়া হয়েছে, সেখানে দেখা গিয়েছে যে
আপনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রেন্ডিং করছেন, আপনিই থাকছেন, কলিতা মাঝি এই যে মন্ত্রী হয়েছে, আবাস প্রতিমন্ত্রী হয়েছে, তো এই বিষয়টা কেমন লাগছে? এটা তো আনন্দের বিষয়, এটা খুশিরই কথা, আনন্দ পাওয়ারই কথা। কারণ দেখুন, আমাদের কোনোদিনই স্বপ্নেই ভাবা যায়নি যে আমি আজকে মুখ্যমন্ত্রী হব, কি আমার এই মুখ্যমন্ত্রীর আন্ডারে কাজ করব, কি আমার ওখানে একটা মন্ত্রিত্ব জায়গা দেবেন। তা আমি খুব গর্বিত, আমি খুব বিশ্বাসিত মুখ্যমন্ত্রীর উপরে, এবং আমি খুব ভরসা করি যে উনি যে জায়গা দিয়েছেন আমাকে গাইড করবে। এই যে আরও যে মহিলারা রয়েছে যারা বিভিন্ন কর্মের সাথে যুক্ত রয়েছে, তাদেরকে আপনি কি বার্তা দেবেন? দেখুন, তাদেরকে বলতে চাই, আমাদের মোদিজির উপরে ভরসা রাখুন, মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন, দলের প্রতি ভরসা রাখুন। সব আমার যেমনি সাধারণ মানুষের উপরে অধিকার আছে, তেমনি সকল মানুষের সেই সহযোগিতা পাওয়ার অধিকার আছে। এবং আমি চাইব আমার দলের যারা আছে তাদের প্রতি ভরসা রাখলে কেউ নিরাশ হবে না, কেউ সেই ঠিক জায়গায় পৌঁছাবে। ভরসাটা রাখতে হবে, সাহস করে এগিয়ে যেতে হবে। দিদি, আপনাকে একটা শেষ প্রশ্ন। এই প্রশ্নটা বেশ মানে দেখা গিয়েছে যে আপনি বাড়ির উঠোনে বাসন মাজা আর একেবারে বিধানসভায় পৌঁছে যাওয়া, কেমন লাগছে, যে প্রথম দিনের যে বিধানসভার অনুভূতি সেটা কেমন হয়েছিল, যদি আপনি একটু শেয়ার করেন? প্রথম দিনে যখন বিধানসভায় যাই একটু ভয় লাগছিল, যে কোন দিন তো ওই জায়গায় পৌঁছাইনি আমরা, একটু ভয় ভয় লাগছিল। তারপরে ঠিক হয়ে গেল, সাহস সবাইকে দেখে সাহস পেয়ে গেলাম যে আমাদের তো লোক রয়েছে, বিজেপির কার্যকর্তা সবাই একই পরিবারের লোক দেখলে যা হয় আর কি, সাহস হয়ে গেল ওখানে যেয়ে। ঠিক চন্দনা বাউরি বাঁকুড়ার এমএলএর পর আপনি বীরভূম যে বোলপুর সাংগঠনিক জেলা, সেই জেলার একটা বিধানসভা থেকে আপনি একেবারে মন্ত্রিত্ব পদ পেয়েছেন। তো আগামী দিনে কর্মসূচি কী থাকবে মানুষের জন্য? দেখুন, আমি মানুষের জন্য একটাই বার্তা দিতে চাই, যে আগেও বললাম, এখন বারবার বলছি, আমাদের দলের প্রতি ভরসা রাখো, মোদিজির উপরে ভরসা রাখো, শুভেন্দু অধিকারীর উপরে ভরসা রাখো। যা সব কেন্দ্র সরকারের প্রকল্প আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে ছিল না, সেটা এখন রাজ্য কেন্দ্র এক হয়েছে, সবাই সব জিনিস ডবল ইঞ্জিনের সরকারে মানুষ প্রকল্প সুবিধা ডবল পাবে। অবশ্যই পাবে। মানুষের, দেখুন, আমাদের মোদিজি মানুষের জন্য ভাবে, মানুষের ভগবান উনি। 4ই মের আগের অভিজ্ঞতা কেমন ছিল, আর তখনকার জীবনযাপন কেমন ছিল? যখন বিধায়ক ছিলাম, আপনি তো মানে প্রথমবার জয়যুক্ত হয়েছেন, তো মানে 4ই মে অর্থাৎ যে ভোটের ফলাফলের আগের দিন, যখন প্রার্থী হওয়ার আগের জীবন কেমন ছিল যদি? দেখুন, আমি তো যখন টিকিট পাই তখনই আমি ঘোষণা করে দিয়েছিলাম যে আমি জিতে গেছি। আমি তো জানতাম বিধানসভায় আমি জিতবো, তাহলে সেটা তো আনন্দের বিষয়, কোনো দুঃখও নাই, কোনো অনুশোচনাও নাই, আমার কোনো ভয় নাই আমার। প্রার্থী হওয়ার পর কোনো ধরনের হুমকি, হুঁশিয়ারি বিভিন্ন ধরনের এসেছিল? দেখুন, যাদের যেটা কালচার তারা তো সেটা করেই যাবে না, তাদের মতো করে তারা করে গেছে। আমি ওইসব দিকে ভয় পাই না আজ পর্যন্ত কোনোদিন। ধন্যবাদ আপনাকে।